আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আমি আছি মুস্তাক স্যার অনলাইন ক্লাসে। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের পৃথিবীর উৎপত্তি ও গঠন সম্পর্কে, পার্ট 1 থেকে 4। আর আজকে আমরা আলোচনা করব পার্ট 5 থেকে 7 পর্যন্ত। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাসভূমি পৃথিবীর গঠন। অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পৃথিবী অত্যন্ত গরম ছিল, যা বসবাসের জন্য উপযোগী ছিল না, তা ধীরে ধীরে ঠান্ডা হয়ে বসবাসের জন্য উপযোগী হয়েছে। তো এই পৃথিবীর গঠন 3টি অংশ নিয়ে গঠিত। পৃথিবীটা একটা হচ্ছে হালকা পদার্থ, যা দ্বারা বায়ুমণ্ডল গঠিত হয়েছে। 2 নম্বর তুলনামূলক ভারী পদার্থ, যা দিয়া ভূপৃষ্ঠ গঠিত হয়েছে, অর্থাৎ আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি। আর সবচেয়ে যে ভারী পদার্থ, এই পদার্থগুলো দিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন হয়েছে। তো আমরা শুরুতে আলোচনা করব বায়ুমণ্ডল আলোচনা করব। আসলে বায়ুমণ্ডলটা কি? যে বায়বীয় অংশটি বা পদার্থটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রয়েছে তাকে বায়ুমণ্ডল আমরা সাধারণত বলি। আমরা জানি বায়ুমণ্ডলের যে প্রধান যে 2টা উপাদান, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে নাইট্রোজেন। আমরা বায়ুমণ্ডলের 2টা পদার্থ হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন। এই 2টা পদার্থ হচ্ছে এটার মূল পদার্থ। তাছাড়া অন্যান্য গ্যাস আছে, যেমন আর্গন আছে, ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি আছে। তো আমরা জানি এই গ্যাসগুলো সাধারণত হালকা প্রকৃতির হয়ে থাকে, যে কোনো সময় এটা উড়ে যেতে পারতো, কিন্তু এগুলা উড়ে যায় না কেন? এটার একটি কারণ, আমরা জানি মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর প্রত্যেক বস্তু কি তারা নিচের দিকে টানে, যার ফলে তারা পৃথিবীর নিকটে অবস্থান করে। তাই এই জন্য আমরা পৃথিবীর মধ্যে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন এবং নাইট্রোজেন পেয়ে থাকি। তবে পৃথিবী থেকে যদি আমরা উপরের দিকে উঠি তাহলে কি হবে? সেখানে অক্সিজেনের স্বল্পতা দেখা দিবে। এজন্য কোনো পর্বতারোহী অথবা কেউ পাহাড়ে উঠতে চাইলে অবশ্যই তাকে সাথে করে অক্সিজেন নিতে হবে। এরপরে আমরা বায়ুমণ্ডলের 2টা স্তর আছে, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার আর একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখন ট্রপোস্ফিয়ার কি এবং স্ট্র্যাটোস্ফিয়ার কি এটা আমাদের জানতে হবে। ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে বলে ট্রপোস্ফিয়ার। যেমন আমরা এটা লিখতে পারি, ভূপৃষ্ঠ থেকে 11 কিমি পর্যন্ত বিস্তৃত, 11 কিলোমিটার পর্যন্ত কি থাকে? বিস্তৃত থাকে। বায়ুমণ্ডলকে আমরা সাধারণত ট্রপোস্ফিয়ার পড়ি। এখানে আমরা নাইট্রোজেন পাই, হাইড্রোজেন, আর্গন, মেঘ, ধূলিকণা ইত্যাদি পাই। এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে এই পরের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। আর ওখানে একটা গুরুত্বপূর্ণ গ্যাস আছে, যে গ্যাসটার নাম হচ্ছে ওজোন। এই ওজোন গ্যাসটা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে কি করে? রক্ষা করে। তাহলে আমরা হালকা বস্তুটা আলোচনা করে ফেলেছি। এবার দ্বিতীয় হচ্ছে আমরা ভূপৃষ্ঠ, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি বা বসবাস করি, হচ্ছে ভূপৃষ্ঠ। আমরা জানি পৃথিবীর সব জায়গায় সমান নয়। এমন পৃথিবী যা কোথাও নিচু, কোথাও উঁচু, আবার কোথাকার মাটি একটু নরম, কোথাকার মাটি একটু শক্ত। আর এই পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগই জল আর 1 ভাগ হচ্ছে স্থল। তাছাড়া রয়েছে নদী, হাওর বাওর, সাগর, মহাসাগর ইত্যাদি। বাংলাদেশের যেমন দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এটা ভারত মহাসাগরের একটা অংশ। তাছাড়া রয়েছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ইত্যাদি। এইসব মহাসাগর প্রচুর মাছ পাওয়া যায় এবং এখানে আরও নানা ধরনের জীব বসবাস করে এবং মালবাহী জাহাজও তারা সেখানে চলাচল করে। এবং আমাদের সেখানে নদী পথগুলো, আমরা জানি নদীর পানিগুলা গড়িয়ে প্রবাহিত সে সাগর পর্যন্ত। নদী কীভাবে সৃষ্টি হয়? আমরা জানি আমাদের উত্তরে হিমালয় পর্বত আছে। তো হিমালয় পর্বতে যে বরফগুলা গলে পাহাড়ের পাদদেশ দিয়ে তারা
কি করে প্রবাহিত সরু নদী সৃষ্টি করে, তারপর বৃষ্টির পানি যুগ হয়ে সরু থেকে আরও বড় ধরনের নদী সৃষ্টি হয়। এই কারণে বাংলাদেশের নদীগুলো বেশ প্রশস্ত, যেমন পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি। এবার আমরা আলোচনা করব ভূ অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর সবচেয়ে যে ভারী পদার্থগুলো দিয়ে যে পৃথিবী গঠন হয়েছে সে হচ্ছে ভূ অভ্যন্তরীণ গঠন। তো ভূ অভ্যন্তরীণ গঠনটা আমরাকে তিনটা স্তরে তিনটাভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এখন আমরা প্রথমে আলোচনা করব শিলামণ্ডল। শিলামণ্ডল হচ্ছে এই যে আমরা পৃথিবীতে যাই, মানে পৃথিবী থেকে ঠিক 100 কিলোমিটার ভিতরে, পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত নিচের দিকে যে স্তরটা, যে লেয়ারটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো শিলামণ্ডল। আর আমরা জানি প্রাথমিক অবস্থায় পৃথিবী খুবই ছিল কি উত্তপ্ত ছিল, গরম ছিল। তো তা ধীরে ধীরে কী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, বসবাসের জন্য উপযোগী হয়। তাই এই জন্য আমাদের শিলামণ্ডল স্তরটা কী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। শিলামণ্ডল থেকে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এই দুইটা স্তরই খুবই অত্যন্ত গরম। আর গরম হওয়ার কারণ হচ্ছে শিলামণ্ডল যেইভাবে পৃথিবীর প্রথম স্তরটা থেকে ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের ভিতরের তাপটা বা পৃথিবীর ভিতরে যে তাপটা ছিল এই তাপটাকে কি করতে পারে নাই, সে ছাড়তে পারে নাই। তাই আমাদের এই দুইটা গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল অত্যন্ত নিচের স্তরটা খুবই গরম থাকে। আর এখানে আমরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সংগ্রহ করতে পারি। তাছাড়া আমরা যে বিভিন্ন ফলাদি চাষ করি ইত্যাদি এই শিলামণ্ডল স্তরটার মাধ্যমে আমরা সব কিছু করি। তারপর আমরা আছে 2 নম্বর আসি গুরুমণ্ডল আছে। আমরা 3 নম্বরটা হচ্ছে কেন্দ্রমণ্ডলটা আলোচনা করি। আমরা এটা যদি একটা বিন্দু হয়, এই বিন্দু থেকে প্রায় 3500 কিলোমিটার ব্যাসার্ধে বিস্তৃত এই যে এলাকাটাকে আমরা বিস্তৃত নিচের দিকে এলাকাটাকে আমরা বলবি যে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের যে প্রধান যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নিকেল, সীসা, লোহা। আমরা এই কেন্দ্রমণ্ডলে আমরা এই নিকেল, সীসা, লোহা এই পদার্থগুলো পাবো, কিন্তু এই পদার্থগুলো আমরা আসলে গলিত অবস্থা পাবো, কারণ ওখানে অত্যন্ত তাপ। এই কঠিন পদার্থগুলো সেখানে আমরা কী অবস্থা পাবো, গলিত অবস্থা পাবো। আর কেন্দ্রমণ্ডল এবং এই যে শিলামণ্ডলের যে মাঝামাঝি যে অবস্থাটা সেটা হচ্ছে গুরুমণ্ডল। আর গুরুমণ্ডলটা আমরা বুঝি যে আমাদের যে ভূমিকম্প হয়, যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয়, এটা কিসের কারণে হয়, সেটা হচ্ছে গুরুমণ্ডলের কারণে হয়। আমরা এই জন্য দেখি অনেক সময় যে যখন ভূমিকম্প হচ্ছে বা এই ধরনের হওয়ার পরে দেখছি বিভিন্ন লাভা বের হচ্ছে, এবং এগুলো অর্ধগলিত অবস্থায় সেখান থেকে বের হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সেখানে প্রধান আমরা কি বের হয়, সেখানে আমরা লাভা অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়, অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। আর এটা এই স্তরটা অত্যন্ত কি গরম অবস্থায় থাকে। তো শিক্ষিত বিন্দুরা, আমরা আজকে যে 5 থেকে 7 পার্ট আলোচনা করলাম, তোমরা অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখবে। এবং আমরা সব শেষে তোমাদের মেইন বই থেকে আমরা কয়েকটা সৃজনশীল দেওয়ার চেষ্টা করবো, তোমরা বাসায় বসে সেটা করবে। সবাই ভালো থাকবে।